ভালো বই আর প্রিয় বই কি কখনো এক? না, ভালো বই আর প্রিয় বই কখনো এক না। ভালো বই পৃথিবীতে অসংখ্য থাকতে পারে, কিন্তু আপনার প্রিয় বই শুধুমাত্র সেগুলোই যেগুলো পড়ার পর আপনার মনে হবে যে না, এই বইটা পড়ার পর এই বইটা আমার জীবনের একটি অংশ হয়ে গেছে। হাই, আমি কিবরিয়া। আমি আমার জীবনে পড়া সবচেয়ে প্রিয় 20টি বই নিয়ে যে ভিডিও সিরিজটি তৈরি করেছি, আজকে সেই ভিডিও সিরিজের দ্বিতীয় পর্বে আমি আমার জীবনে পড়া 20টি বইয়ের বাকি 10টি বই নিয়ে কথা বলবো। আমার তালিকার 11 নম্বর বইটি হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের জননী। জননী বই যখন মানিক বন্দ্যোপাধ্যায় লিখেছেন তখন তার বয়স মাত্র 27 বছর। একজন 27 বছর বয়সের মানুষের জীবন বোধ যে এত গভীর হতে পারে, সেটা জননী বইটি না পড়লে আপনি কখনোই বুঝতে পারবেন না। জননী বইয়ে মানিক বন্দ্যোপাধ্যায় একজন দরিদ্র মায়ের কথা লিখেছেন, যার স্বামী অকর্মণ্য হওয়ার কারণে তার সন্তানদেরকে লালন পালন করতে তার খুবই কষ্ট হয়। সেই শ্যামা নামের ভদ্র মহিলার যে জীবন কাহিনী, সেই জীবন কাহিনী এবং জীবন সংগ্রাম এই জননী বইয়ে উঠে এসেছে। আমার তালিকার 12 নম্বর বইটি হচ্ছে ইছামতি। ইছামতি বাংলাদেশের দ্বিতীয় দীর্ঘতম নদী। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার এই ইছামতি বইয়ে ইছামতি নদীর দুই পারে যারা সাধারণ মানুষ, সেই সাধারণ মানুষ কিভাবে গত 150 বছর ধরে জীবনযাপন করেছে, সেই বিষয়টা খুবই চমৎকার ভাবে তুলে ধরেন। সাধারণত আমরা ইতিহাস বলতে বোঝাই রাজা বাদশাদের কাহিনী। একজন রাজা কিভাবে অন্য একজন রাজার রাজ্য দখল করে নেয়, আর কিভাবে একটা পরাশক্তি আরেকটা পরাশক্তিকে দখল করে নেয়, সেই বিষয়গুলোই ইতিহাসের বিষয়বস্তু। কিন্তু ইছামতির বইয়ে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় খুবই চমৎকার ভাবে তার যে সাধারণ মানুষের জীবন, সেই সাধারণ মানুষের জীবন কিভাবে ইতিহাসের সাথে ওঠানামা করে, সেই বিষয়টা চমৎকার ভাবে তুলে ধরেছেন। আমার তালিকার 13 নম্বর বইটি হচ্ছে নন্দিত নরকে। নন্দিত নরকে হুমায়ুন আহমেদের প্রথম বই, কিন্তু তার এই প্রথম বইটি আমার কাছে হুমায়ুন আহমেদের লেখা সবচেয়ে সেরা বইগুলোর মধ্যে অন্যতম। হুমায়ুন আহমেদ নন্দিত নরকে একটি পরিবারের কথা লিখেছেন। একটি পরিবারে যারা সদস্য থাকে, আমরা মনে করি যে আমরা আমাদের পরিবারের সকল সদস্যকে চিনি, তাদের দুঃখ কষ্ট যন্ত্রণা জ্বালা সবকিছু আমরা বুঝতে পারি, কিন্তু আসলে কি আমরা বুঝতে পারি? না, আমরা বুঝতে পারি না। নন্দিত নরকে পড়লে আপনি প্রপারলি বুঝতে পারবেন কিভাবে একটা পরিবারের মধ্যেই একজন সদস্য আরেকজন সদস্যের ভিতরের যে জ্বালা যন্ত্রণা আছে সেটা কখনোই স্বাভাবিকভাবে বুঝতে পারে না। বাংলা সাহিত্যের সবচেয়ে সেরা ভ্রমণ কাহিনীগুলোর মধ্যে অন্যতম গুলো লিখেছেন সৈয়দ মুজতবা আলী, কিন্তু আমার প্রিয় যে বইটি সৈয়দ মুজতবা আলী, সেটি কোনো ভ্রমণ কাহিনী নয়। আমার তালিকার 14 নম্বর বইটি হচ্ছে সৈয়দ মুজতবা আলীর লেখা শবনম। সৈয়দ মুজতবা আলী বাংলা সাহিত্যে সবচেয়ে বেশি বিখ্যাত তার ভ্রমণ কাহিনীগুলোর জন্য। যদিও শবনম একদিক থেকে একটা ভ্রমণ কাহিনী, তিনি আফগানিস্তানের প্রেক্ষাপটে এই বইটি লিখেছেন, কিন্তু শবনম এমন একজন নারীর কাহিনী যার প্রেমে পড়েছিলেন লেখক, এবং লেখক কিভাবে সেই শবনম নামের নারীর প্রেমে পড়েন এবং তাদের মধ্যে বিয়ে হয়, এই টোটাল বিষয়টা তিনি চমৎকার ভাবে তুলে ধরেছেন শবনম বইয়ে। আপনি সারা জীবন জন্মের পর থেকে যেখানে বড় হয়েছেন, যে এলাকার আলো বাতাস পেয়ে আপনি বেড়ে উঠেছেন, হঠাৎ যদি আপনাকে কেউ বলে যে সেই এলাকা এখন থেকে আপনার এলাকা না, সেই এলাকাটা এখন থেকে আপনার জন্য বিদেশ, আপনার পাসপোর্ট লাগবে, ভিসা লাগবে সেই এলাকাটা দিয়ে যেতে, তাহলে আপনার কিরকম লাগবে? দেশ ভাগের কারণে আমাদের এই পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গ বিভক্ত হওয়ার কারণে লক্ষ লক্ষ মানুষের সাথে ঠিক একই ব্যাপার ঘটেছিল। আমার তালিকার 15 নম্বর বইটি হচ্ছে দেশভাগ নিয়ে খুবই চমৎকার একটি বই। সেই বইটির নাম হচ্ছে নীলকণ্ঠ পাখির খোঁজে। বইটি লিখেছেন অতীন বন্দ্যোপাধ্যায়। অতীন বন্দ্যোপাধ্যায় দেশভাগের কারণে এই পূর্ববঙ্গে বসবাসরত একটি পরিবারের যে দুঃখ এবং দুর্দশার মধ্য দিয়ে যেতে হয়, সেই বিষয়টি খুবই চমৎকার ভাবে তার এই বইয়ে তুলে ধরেছেন। আপনি যদি দেশভাগ নিয়ে একটি চমৎকার বই পড়তে চান, তাহলে অবশ্যই নীলকণ্ঠ পাখির খোঁজে আপনার জন্য একটা পাঠ্য বই। প্রাচীনকাল থেকে মধ্যযুগ পর্যন্ত পৃথিবীতে যেসব এলাকায় সবচেয়ে বেশি সম্পদের দুষ্প্রাপ্যতা ছিল, সেই সব এলাকার মধ্যে অন্যতম ছিল ইউরোপিয়ান অঞ্চল। তো ইউরোপের এই যে মানুষ, এরা তাদের যে সম্পদের দুষ্প্রাপ্যতা, সেই চাহিদা মেটানোর জন্য পুরা পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়েছিল। সেই থেকে তারা দক্ষিণ আমেরিকা এবং উত্তর আমেরিকাতে কলোনি বা উপনিবেশ স্থাপন করে। কিন্তু সেই উপনিবেশে লক্ষ লক্ষ কোটি কোটি হেক্টর জমি চাষ করার জন্য তারা যে মানুষ নিয়ে যায়, সেই মানুষের অধিকাংশই ছিল আফ্রিকান। সেই আফ্রিকান মানুষদেরকে তারা দাস হিসেবে ব্যবহার করে তাদের জমিগুলো চাষ করার জন্য। সেই আফ্রিকান মানুষদের সাথে তারা কিরকম আচরণ করত, সেই বিষয়টাই
হ্যারিয়েট বিচার স্টো তার আঙ্কল টমস কেবিন বইয়ে তুলে ধরেছেন। আমার তালিকার 16 নম্বর বইটি হচ্ছে হ্যারিয়েট বিচার স্টোর আঙ্কল টমস কেবিন। সেখানে টম নামের একজন দাসের ব্যাপারে তিনি লিখেছেন। তার সাথে যে ধরনের অন্যায় অত্যাচার আচরণ করা হয় সেই বিষয়টা খুবই চমৎকার ভাবে এই বইয়ে তুলে ধরা হয়েছে। আপনারা যদি কেউ দাস প্রথা নিয়ে একটি চমৎকার বই পড়তে চান তাহলে অবশ্যই আঙ্কল টমস কেবিন আপনার জন্য একটি অবশ্যই পাঠ্য বই। একটি প্রবাদ প্রচলিত আছে যে যারা যুদ্ধ চায় তারা যুদ্ধে যায় না, আর যারা যুদ্ধে যায় তারা কখনো যুদ্ধ চায় না। এরিক মারিয়া রেমার্ক তার অল কোয়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট বইটিতে এই বিষয়টি খুবই চমৎকারভাবে তুলে ধরেছেন। অল কোয়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট প্রথম বিশ্বযুদ্ধের আলোকে লেখা একটি বই, যেখানে এমন একজন বালকের কথা তুলে ধরা হয় যে প্রথমে যুদ্ধে যেতে খুবই উদ্গ্রীব ছিল, খুবই এক্সাইটেড ছিল, কিন্তু যুদ্ধে যাওয়ার পরে সে যুদ্ধক্ষেত্রের যে ভয়াবহতা সেটি দেখে খুবই বিমর্ষ হয়ে যায়। এবং এই বইয়ের সবচেয়ে চমৎকার লাইনটি হচ্ছে সবার লাস্টে, যে যখন সে যুদ্ধ শেষ হয়ে যায় কিন্তু যুদ্ধ শেষ হওয়ার পরেও সে বাড়ি ফিরতে পারে না। কেন বাড়ি ফিরতে পারে না সেই বিষয়টি জানার জন্য আপনাকে এই বইটি পড়তে হবে। আমার তালিকার 18 নম্বর বইটি হচ্ছে ড্যানিয়েল ডিফো রবিনসন ক্রুসো। রবিনসন ক্রুসো এমন একজন ব্যক্তি যার মধ্যে অ্যাডভেঞ্চারের নেশা খুবই তীব্র, এবং তিনি তার এই অ্যাডভেঞ্চারের নেশা মেটানোর জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছুটে বেড়ান। কিন্তু এরকম অ্যাডভেঞ্চার করতে গিয়েই জাহাজডুবির কারণে তিনি একটি দ্বীপে আটকা পড়েন। কিভাবে সেই দ্বীপে একটি জনবসতি গড়ে তোলেন এই বিষয়টি লেখক খুবই চমৎকার ভাবে এই বই তুলে ধরেছেন। আপনারা যারা অ্যাডভেঞ্চার বই পছন্দ করেন বা ট্রাভেলের উপর বই পছন্দ করেন, কিভাবে ঔপনিবেশিক শাসন আমলে ইংল্যান্ডের একজন যুবক একটি নির্জন দ্বীপে চলে যায় এবং এই নির্জন দ্বীপে কিভাবে সে একটি জনবসতি গড়ে তোলে বা একটি উপনিবেশ গড়ে তোলে সেই বিষয়টি যদি আপনি চমৎকারভাবে বুঝতে চান তাহলে এই বইটি আপনার পড়া উচিত। আমার তালিকার 19 নম্বর বইটি হচ্ছে উইলবার স্মিথের রিভার গড। আমরা প্রাচীন মিশরের ফারাওদের কথা শুনেছি, প্রাচীন মিশরের পিরামিডের কথা শুনেছি, ফারাওদের মমির কথা শুনেছি, কিন্তু কিভাবে এই মমি, পিরামিড এবং ফারাওরা একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত সেই বিষয়টি খুবই চমৎকারভাবে উইলবার স্মিথ তার এই রিভার গড বইটিতে তুলে ধরেছেন। যারা প্রাচীন মিশরের ইতিহাস আনন্দের সাথে জানতে চান তাদের জন্য এই বইটি অবশ্যই পড়া উচিত। আমার তালিকার 20 নাম্বার এবং সর্বশেষ বইটি হচ্ছে আলেকজান্ডার দুমার লেখা থ্রি মাস্কেটিয়ার্স। থ্রি মাস্কেটিয়ার্সে তিনি 3 জন নয় বরং 4 জন বন্ধুর কথা লিখেছেন, যে বন্ধু একজন আরেকজনের জন্য নিজের প্রাণ বাজি রাখতেও কোনো ধরনের সংকোচ বোধ করে না। এবং মধ্যযুগে সৈন্যদের অবস্থা কিরকম ছিল, একজন সেনা কিরকম জীবনযাপন করতেন সেটিও তিনি খুবই চমৎকার ভাবে এই বইটিতে তুলে ধরেছেন। এই বইয়ের আরেকটি সিকুয়াল বই আছে, সেই বইটির নাম হচ্ছে 20 ইয়ার্স আফটার। যদি 20 ইয়ার্স আফটার এই বইটার মতো এত ভালো না, আপনি যদি খুবই আনন্দ নিয়ে মধ্যযুগীয় একটা বই পড়তে চান তাহলে অবশ্যই আপনার থ্রি মাস্কেটিয়ার্স পড়া উচিত। এবং এরই মাধ্যমে আমার যে প্রিয় 20টি বইয়ের তালিকা সেটি আমি শেষ করছি। এর মধ্যে যদি আপনাদের কোনো পড়া বই থাকে অবশ্যই সেটি কমেন্টে লিখে জানাবেন, এবং আপনার যদি এরকম কোনো তালিকা থাকে যে আপনার প্রিয় সবচেয়ে প্রিয় 10টা বই অথবা সবচেয়ে প্রিয় 20টা বই, তাহলে সেই তালিকাটিও আমার সাথে শেয়ার করতে পারেন। থ্যাংক ইউ।